একটা মহাদেশ যার মাটির নিচে রয়েছে পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ, যেখানে এসেছিলেন পৃথিবীর প্রথম মানুষ, আর এখান থেকেই ছড়িয়ে পড়েছিল সভ্যতার আলো। কিন্তু আজ সেই মানব সভ্যতার কেন্দ্রস্থল দারিদ্র, যুদ্ধ, দুর্নীতি আর ক্ষুধার আরেক নাম হয়ে উঠেছে। যেখানে জমির নিচে রয়েছে হীরা, সোনা, পেট্রোল, কিন্তু মানুষের হাতে নেই এক মুঠো খাবার। অন্য দেশে উৎসব চলে এখানকার তৈরি চকলেট খেয়ে, আর এখানকার শিশুরা কাঁদে এক চুমুক পানির জন্য। এই হলো আফ্রিকা, সম্পদের সমুদ্র অথচ দারিদ্রের মরুভূমি। আজ আমরা খুঁজবো সেই জবাব, কেন আফ্রিকা আজও গরিব, আর কে চায় আফ্রিকাকে পিছিয়ে রাখতে। উপনিবেশিক ইতিহাস, বৈশ্বিক রাজনীতি, দুর্নীতি আর শোষণ, সবকিছুর ভিতরে ঢুকে জানবো আসল সত্যটা। আফ্রিকা মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত বিস্ময়কর ও বিস্তৃত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, যার মোট আয়তন প্রায় 3,37,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 20%। এই একটি মহাদেশের অন্তর্গত রয়েছে প্রায় 54টি স্বাধীন দেশ, যার মধ্যে সবচেয়ে বড় দেশটি হলো আলজেরিয়া। আফ্রিকা মহাদেশটির উত্তরে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং ভূমধ্যসাগর, পূর্বে লাল সাগর ও ভারত মহাসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। আফ্রিকায় রয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ, বৃহত্তম গরম মরুভূমি সাহারা এবং বিশাল হ্রদ ভিক্টোরিয়া লেক। এখানকার জলবায়ু অঞ্চল অনুযায়ী ভিন্ন। উত্তরে মরুভূমি, মধ্যাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য, আর দক্ষিণে সাভান্না ও পর্বতময় এলাকা। আফ্রিকা হলো পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক জনবহুল মহাদেশ, যেখানে বাস করে প্রায় 150 কোটি মানুষ। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি হলো নাইজেরিয়া। আফ্রিকার জনসংখ্যা সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে এবং ধারণা করা হয় যে 2050 সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার 1/4 আফ্রিকায় বসবাস করবে। এবার আসি মূল কথায়। 1884 সালে বার্লিন সম্মেলনে ইউরোপের শক্তিধর দেশগুলো আফ্রিকাকে ভাগ করে নেয় নিজেদের মধ্যে, যেন এটা কোনো পণ্যের মতো। ব্রিটিশরা নিয়েছিল কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ফরাসিরা নিয়েছিল আলজেরিয়া, মালি এবং সেনেগাল, আর বেলজিয়ামরা নিয়েছিল কঙ্গো। এভাবে প্রায় 80% আফ্রিকা চলে যায় ইউরোপীয়দের দখলে। উপনিবেশিক শক্তির মূল উদ্দেশ্য ছিল একটাই, সম্পদ লুট করা। আফ্রিকার সোনা, হীরা, কপারের খনি থেকে হাজার হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে গেছে ইউরোপে, কিন্তু রেখে গেছে বিভাজন, দারিদ্র আর দুর্নীতি। কোনো স্কুল, কলেজ বা হাসপাতালও ছিল না। ইউরোপ যা করেছে তা হলো শাসন আর শোষণ। আফ্রিকাকে ধ্বংস করার আরেকটি ভয়ঙ্কর অধ্যায় হলো দাস ব্যবসা। 1500 থেকে 1900 শতাব্দীর মধ্যে প্রায় 1,20,00,000-এরও বেশি আফ্রিকান পুরুষ, নারী ও শিশুদের জোর করে বন্দী করে নিয়ে যাওয়া হয় আমেরিকা ও ইউরোপে। এই বিশাল জনশক্তির অভাব আফ্রিকাকে অনেক দশক পিছিয়ে দেয়। শুধু সম্পদ নয়, মানব সম্পদও লুট করেছিল তারা। বহু গ্রাম শূন্য হয়ে পড়ে, পারিবারিক ভিত্তি নষ্ট হয়ে যায়। এই দাস ব্যবসা শুধু শারীরিক শোষণ নয়, বরং সাংস্কৃতিক, সামাজিক এবং কলুষতার কারণও হয়। আফ্রিকার হাজার বছরের শিক্ষা, সংস্কৃতি, পারিবারিক গঠন সবকিছু এক ধাক্কায় ভেঙে যায়। 1950 থেকে 1975 সালের মধ্যে একে একে প্রায় 50টির বেশি আফ্রিকান দেশ স্বাধীনতা লাভ করে, কিন্তু এই স্বাধীনতা ছিল শুধু কাগজে কলমে। আফ্রিকার অনেক দেশেই স্বাধীনতার পর এসেছে এক নায়কতন্ত্র, যেখানে সাধারণ মানুষের কল্যাণ নয়, বরং রাজনৈতিক ক্ষমতা ছিল ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির হাতিয়ার। উদাহরণস্বরূপ মোবুটু সেসে সেকো নিজের জন্য $5 বিলিয়ন বেশি লুট করেছিলেন। ইয়াহিয়া জাম্বে রাষ্ট্রীয় কোষাগারকে ব্যবহার করেছিলেন নিজের ব্যাংকের মতো। এসব নেতারা বিদেশি সাহায্য নিতেন, কিন্তু সেই টাকায় তৈরি হতো ব্যক্তিগত প্রসাদ, বিদেশি গাড়ি আর ব্যাংক অ্যাকাউন্ট। এই ধরনের দুর্নীতি শুধু টাকা নষ্ট করা নয়, মানুষের আশাও ভেঙে দেওয়া, যার ফলে বিদ্রোহ, সহিংসতা আর আবারও রাজনৈতিক বিশৃঙ্খলা শুরু হয়। আফ্রিকার দেশগুলো স্বাধীন হওয়ার পর উন্নয়নের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক এর থেকে ঋণ নিতে শুরু করে, কিন্তু সেই ঋণগুলোর সুদের হার ছিল ভয়ঙ্কর। অনেকে ঋণ শোধ করতে করতেই নতুন ঋণে আবার ডুবে যায়। একে বলা হয় ডেট ট্র্যাপ বা ঋণের দাসত্ব। IMF বলে, তুমি ঋণ পাবে যদি তুমি সাবসিডি কমাও, মানে খাদ্যে কোনো ভর্তুকি থাকবে না, শিক্ষা ফ্রি হবে না, স্বাস্থ্য খরচ কমাতে হবে, যার ফলে গরিব মানুষ আরো গরিব হয়। উপনিবেশিক শক্তিগুলো চলে গেলেও তাদের রেখে যাওয়া দুর্বল রাজনৈতিক কাঠামো, সীমান্ত বিরোধ এবং জাতিগত বিভেদ আফ্রিকার উন্নয়নের বড় বাধা হয়ে দাঁড়ায়। নাইজেরিয়া, কঙ্গো, উগান্ডা এসব দেশে শাসন ব্যবস্থা গড়ে ওঠে বিদেশি স্টাইলে, কিন্তু স্থানীয় বাস্তবতার সাথে তা মেলেনি।
রাজনৈতিক দলগুলো তৈরি হয় জাতি ও গোত্রভিত্তিক বিভাজনের মাধ্যমে। স্বাধীনতার পর বেশিরভাগ আফ্রিকান দেশেই শুরু হয় সামরিক অভ্যুত্থান এবং গৃহযুদ্ধ। একের পর এক সরকার পতন, দুর্বল গণতন্ত্র এবং ক্ষমতার লড়াইয়ে জাতির ভবিষ্যৎ দিকহীন হয়ে পড়ে। যেমন রুয়ান্ডায় 1994 সালের গণহত্যায় প্রায় 8 লক্ষ মানুষ নিহত হয়। এই যুদ্ধগুলো আফ্রিকার অর্থনীতিকে ধ্বংস করে দেয়। শিক্ষা, কৃষি ব্যবস্থা সবকিছু বন্ধ হয়ে যায়। কোটি কোটি ডলারের বিদেশি সহায়তা শুধু অস্ত্র কেনায় যায়, খাদ্য নয়। আপনি শুনলে অবাক হবেন যে আফ্রিকার দেশগুলির মধ্যে যেমন নাইজেরিয়া, কঙ্গো, আঙ্গোলা এসব দেশের প্রাকৃতিক ভান্ডার বিশাল, কিন্তু তবুও তারা দরিদ্র। কেন? কারণ এটি হয়ে দাঁড়িয়েছে রিসোর্সেস কার্স নামে, অর্থাৎ সম্পদের অভিশাপ। যেখানে সম্পদ আছে সেখানে যুদ্ধ, দুর্নীতি আর বিদেশি হস্তক্ষেপ বেশি। তেল বা হীরা আফ্রিকার মানুষের জন্য নয়, বরং বিদেশি কোম্পানি ও স্থানীয় দুর্নীতিবাজের জন্য উপকারী। আফ্রিকার অনেক গ্রামে এখনো নেই স্কুল, নেই শিক্ষকের সংখ্যা। লাখ লাখ শিশু আজও লেখাপড়া শিখতে পারছে না। অপরদিকে স্বাস্থ্যসেবার অবস্থাও ভয়াবহ। দারিদ্রতার কারণে শিশু মৃত্যুর হার বিশ্বের সবচেয়ে বেশি। হাজারো মানুষ অপুষ্টিতে ভুগে, চিকিৎসার অভাবে প্রতিদিন মারা যায় অসংখ্য নারী ও শিশু। টেকসই শিক্ষা ও স্বাস্থ্য ব্যতীত কোনো দেশ টিকে থাকতে পারে না, আর আফ্রিকার মূল সংকট এখানেই। আফ্রিকা আজও একটি নতুন উপনিবেশ, তবে এবার গোলাম বানানোর নাম নয়, বরং ঋণ ও বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে শোষণ। বিশ্ববাজারে আফ্রিকার কৃষি পণ্য বা খনিজ পণ্যের দাম নির্ধারণ করে ইউরোপ ও আমেরিকার বড় বড় কোম্পানিগুলো। এভাবে আফ্রিকার দেশগুলো রপ্তানিতেও ক্ষতিগ্রস্ত হয় আর আমদানিতে চাপে পড়ে। ফ্রি ট্রেডের নামে তাদের পণ্য কিনে নেয় সস্তায় আর নিজেদের পণ্য বিক্রি করে চড়া দামে। এভাবে আফ্রিকার দেশগুলো রপ্তানিতে ক্ষতিগ্রস্ত হয়। তবে সব অন্ধকারের মধ্যে রয়েছে আলো। আফ্রিকার জনসংখ্যার প্রায় 60%-এরও বেশি মানুষ 25 বছরের নিচে, অর্থাৎ যুবক। আফ্রিকার স্টার্টআপ, কৃষি প্রযুক্তি, পর্যটন, ডিজিটাল ব্যাংকিং ইত্যাদি খাতে অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। ভবিষ্যতে আফ্রিকা হবে প্রযুক্তি, শিক্ষা ও নেতৃত্বের জাগরণের প্রতীক। আফ্রিকার গল্প এখানেই শেষ নয়, এটি একটি আশার গল্প, যেখানে ইতিহাসের আঘাত পেরিয়ে তারা দাঁড়াতে শিখিয়েছে এবং হয়তো একদিন তারা বিশ্বকে দেখিয়ে দেবে যে কিভাবে গরিব থেকে বিশ্ব নেতা হওয়া যায়। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো। তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।